নজর দেব কাটোয়ার দিকে। কাটোয়ার শ্রীবাটি গ্রামে উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করার কাজ আজ সকাল থেকেই শুরু হয়েছে। সকাল ৮টা নাগাদ প্রথম দফার গোটা ৬ বোমা নিষ্ক্রিয় করেছে সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড। বাইরে থেকে বিস্ফোরক দিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। ৮টা ১৬ ফের আরও ৫টি বোমাকে একসঙ্গে নিষ্ক্রিয় করা হয়। পুরনো হামানদিস্তা পদ্ধতিতেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। বেশ কয়েকটি বম ডিসপোজাল স্কোয়াড ৩২টি সকেট বোমাকে নিষ্ক্রিয় করবে। রাতে গ্রাম থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে রাখা হয়েছিল। সকাল থেকেই বোমা নিষ্ক্রিয় করার পদ্ধতি শুরু হয়ে যায়। সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সিজার, প্রথমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটনা হয়েছে এবং এরপর পুরনো হামানদিস্তা পদ্ধতিতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটনা হলো। এখনো পর্যন্ত মোট কটা বোমা নিষ্ক্রিয় করা সম্ভব হলো? দেখো অনুষ্ঠ, এখন পর্যন্ত ৩২টার মধ্যে ২৫টা সকেট বোমাই কিন্তু নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। কারণ প্রথম দফায় পরীক্ষামূলকভাবে একটি বোমাকে নিষ্ক্রিয় করা হয়েছিল এবং সেটা ইলেকট্রনিক চার্জ দিয়ে, অর্থাৎ বাইরে থেকে বিস্ফোরক দিয়ে সেটাকে নিষ্ক্রিয় করা হয়, বিস্ফোরণ ঘটিয়ে, নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে। এবং সেখান থেকে যারা সিআইডি বম ডিসপোজাল স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন বা এক্সপার্টরা রয়েছেন, তারা বোঝার চেষ্টা করুন যে বোমাটা কতটা শক্তিশালী। সেটা বোঝার পরে, সেটার যে পাওয়ারটাকে গেজ করবার পরে তারা কিন্তু তার পরবর্তীতে এই পুরনো যে হামানদিস্তা পদ্ধতি, অর্থাৎ প্রেসার দিয়ে, উপর থেকে চাপ দিয়ে তারা কিন্তু বোমা নিষ্ক্রিয় করার যে পুরনো পদ্ধতি সেটাকে প্রয়োগ করেন। এবং দ্বিতীয় দফায় 9টি বোমাকে নিষ্ক্রিয় করা হয় এবং তৃতীয় দফায় ৮টা ৫৪ তৃতীয় দফায় কিন্তু আরও 10টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়। এবং চতুর্থ দফায় খানিকক্ষণের মধ্যেই চতুর্থ দফা বা শেষ পর্যায়ের বোমা নিষ্ক্রিয় করা হবে। আরও 7টি বোমা রয়েছে এবং প্রাথমিকভাবে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলে সিআইডি তদন্তকারীরা মনে করছেন, সেগুলোর মধ্যে পটাশিয়াম ক্লোরাইড রয়েছে, আর্সেনিক সালফার মতো যে রাসায়নিক, সেগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে। এবং এখন পর্যন্ত আইডির মতো কোনো ধরনের গঠন কিন্তু এই যে সকেট বোমাগুলো রয়েছে সেগুলোর মধ্যে পাওয়া যায়নি। নিঃসন্দেহে এটা ক্রুড বোমা, অর্থাৎ দেশি বোমা, কিন্তু সেটা যথেষ্ট শক্তিশালী এবং যেটা সাধারণভাবে পেটো, যেটা সুতলি বোমা বলা হয় বা পেটো বলা হয়, তার থেকে অনেকটাই শক্তিশালী। কারণ তুমি ছবিতে দেখতে পাবে অনুসুয়া, মূলত কলের যে গ্যালভানাইজ পাইপ হয়, সেই পাইপের মধ্যে বিস্ফোরক পুড়ে সেই পাইপের দুটো মুখকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং যেহেতু এই রাসায়নিক যেগুলো রয়েছে, সেটা তখন এই পাইপটাকে যদি কোথাও ছুঁড়ে মারা হয়, তো সেই রাসায়নিক বিক্রিয়াটা শুরু হয়ে যায় এবং ভেতরে একটা গ্যাস তৈরি হয়, একটা প্রবল চাপ তৈরি হয়। সেই চাপ থেকে কিন্তু বিস্ফোরণটা ঘটে এবং এই রাসায়নিকের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ যে শার্পনেল এবং স্প্লিন্টার, অর্থাৎ বিভিন্ন ধরনের জালকাঠি হতে পারে, বল বেয়ারিং হতে পারে, পেরেক হতে পারে, এই ধরনের স্প্লিন্টার এবং শার্পনেল ঢোকানো থাকে, যাতে বিস্ফোরণের পরবর্তীতে সেই শার্পনেলগুলো ছিটকে সামনে যে থাকবে তাকে অনেকটাই আহত করে। এবং ইটসেলফ যে মূল যে পাইপটা, যেটার মধ্যে বিস্ফোরক পোড়া হয়, সেই পাইপটাও ফেটে গিয়ে কিন্তু শার্পনেলের কাজ করে। এটাই প্রচলিতভাবে এখানে সকেট বোমা বা পাইপ বোমা হিসেবে পরিচিত। কিন্তু যদিও দেশি বোমা অতটা তার অভিঘাত নয়, সেই কারণে কি পুরনো হামানদিস্তা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এই বোমা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে? দেখো, এক্ষেত্রে সিআইডির একটা সাফাই রয়েছে। একটা হচ্ছে যে ইলেকট্রনিক ডিটোনেটরের মাধ্যমে, অর্থাৎ বাইরে থেকে চার্জ দিয়ে বা বাইরে থেকে বিস্ফোরক দিয়ে যে বোমা নিষ্ক্রিয় করার পদ্ধতি, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা থাকে। যেহেতু এই বোমাগুলোর একদমই ক্রুড, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে বানানো, এর মধ্যে কোনো ধরনের কিন্তু অন্য ধরনের ডিভাইস নেই, সেখানে কোনো সার্কিট নেই, অন্য কোনো পদ্ধতি গঠনগত অন্য ধরনের বৈচিত্র্য নেই। তার ফলে এগুলো যদি ওই ইলেকট্রনিক পদ্ধতিতে বা বাইরে থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়, সেক্ষেত্রে একসঙ্গে 10টা বা 12টা বোমা ফাটানোর ক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে একটা বা দুটো নাও ফাটতে পারে, যেটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক। কারণ যখন ফেটে গেল একটা লট, তখন কিন্তু যখন বোমা নিষ্ক্রিয় যারা করছেন তারা ফিরে এসে দেখছেন যে একটা বা দুটো ফাটেনি এবং সেটা যে কোনো সময় ফাটতে পারে। সেই বিপদটাকে এড়ানোর জন্যই কিন্তু এই হামানদিস্তা পদ্ধতিতে, যেখানে নিশ্চিত হওয়া যায় যে সবকটা বোমাই একসঙ্গে নিষ্ক্রিয় হচ্ছে। এটা সিআইডির বোমা বিশেষজ্ঞদের দাবি। যদিও অন্য বোমা বিশেষজ্ঞরা তারা কিন্তু দাবি করেন যে এই ইলেকট্রনিক চার্জিং পদ্ধতিতে যে নিষ্ক্রিয় করা হয় সেটা অনেক বেশি নিরাপদ, সেই নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই পুরনো পদ্ধতিকেই ব্যবহার করে কিন্তু সিআইডির যারা বম ডিসপোজাল স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন, বোমাগুলোকে তারা সেইভাবেই নিষ্ক্রিয় করছেন। অনুসুয়া, বোমা নিষ্ক্রিয় করা চলছে, কিন্তু কি কারণে এত বোমা মজুত করা হয়েছিল? এই পুরনো প্রশ্ন যেটা গতকাল থেকে আমরা করে আসছি, সেই প্রশ্নের কি কোনো উত্তর পাওয়া গেছে?
দেখো, সেই প্রশ্নের এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা গতকালও এই জেলার পুলিশ কর্তা থেকে শুরু করে রাজ্যের যারা শীর্ষ পুলিশ কর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের দাবি হচ্ছে এখানে একটা রাজনৈতিক সংঘর্ষের প্রস্তুতি চলছে, এবং আরো প্রিসাইসলি, আরো সংক্ষেপে যদি বলা যায়, যে এই গ্রামের দখল নিয়ে একই রাজনৈতিক দল এবং সেই শাসক দলের দুটো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই কাজিয়া চলছিল, এবং সেই কাজিয়াকে কেন্দ্র করেই এক গোষ্ঠী যার নিয়ন্ত্রণাধীন এই ক্লাবটা মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে এই বিস্ফোরণটা সোমবার ভোর রাতে হয়, সেখানে এই বোমাগুলো মজুত করা হয়েছিল। এটা কিন্তু জেলা পুলিশ বা রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের দাবি। কিন্তু কেন এই পরিমাণ শক্তিশালী, খালি রাজনৈতিক একটা সংঘর্ষের কথা আশঙ্কা থেকে বা রাজনৈতিক সংঘর্ষের জন্য এই বিপুল পরিমাণ বিস্ফোরক কেন মজুত করা হলো, তার কোনো সদুত্তর কিন্তু পুলিশ কর্তারা দিতে পারেননি। কারণ সকেট বোমা যেগুলো এখানে নিষ্ক্রিয় করা হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী, সেগুলোকে একটা রাজনৈতিক সংঘর্ষের জন্যই ব্যবহার করবার জন্য আনা হয়েছিল। এই প্রশ্নের কিন্তু খুব ভালো বা স্পষ্ট উত্তর কিন্তু পুলিশ দিতে পারছেন, এবং সেখানেই কিন্তু তদন্তকারীদের কাছেও এটা চ্যালেঞ্জ যে কারা এই বোমাগুলো রেখেছিল এবং কি উদ্দেশ্যে রেখেছিল সেই খোঁজ এখনো চলছে। ইতিমধ্যেই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে এখনো কোনো ফলপ্রসূ উত্তর উঠে আসেনি। অনুসু, আমরা এই উত্তর অপেক্ষায় থাকবো। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ঘটনাস্থল থেকে।